আজকে থেকে আমরা বায়োলজির দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়টি আমরা খুবই ভালোভাবে গোছানোভাবে সময় নিয়ে ধীরে ধীরে পড়ব। এই অধ্যায়ের একদম সম্পূর্ণ ডিটেলস আমরা জানার চেষ্টা করব, কারণ এই অধ্যায়টা আসলে আমাদের বায়োলজির ফাউন্ডেশন হিসেবে কাজ করে। এই অধ্যায়ের সম্পর্কে যদি আমাদের ভালোভাবে আয়ত্ত থাকে, দেখা যায় বায়োলজির পরবর্তী অধ্যায়গুলো পড়া আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে এই অধ্যায়টা পড়ার সময় একটু ধৈর্য নিয়ে খুবই মনোযোগ সহকারে ধীরে ধীরে বুঝে বুঝে পড়া। এই অধ্যায়টা যদি আমরা একবার আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে বায়োলজির আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো পড়তে আমাদের তেমন আর সমস্যা বা বেগ পোহাতে হবে না। তো আমরা শুরু করি। দেখো, আমরা শুরুর দিকে আলোচনা করব কোষ নিয়ে, এবং এই প্লেলিস্টের শেষের দিকের ভিডিওতে আমরা আলোচনা করব টিস্যু নিয়ে। তো শুরুতে আমরা কোষের অংশটুকু শেষ করব। আমরা বলবো কোষ। কোষ হচ্ছে আসলে জীবের গঠন ও কাজের একক। একদম সহজ ভাষায় যদি বলি, তাহলে কোষ কি? কোষ হচ্ছে আমাদের জীবের গঠন ও কাজের একক। দেখো, তোমাকে একটু বোঝাই। জীব কারা কারা? আমরা জীব, গাছপালা জীব, গরু ছাগল হাঁস মুরগি, এরা সবাই কি জীব, কারণ এদের জীবন আছে। তো যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব। তো জীবের বাহ্যিক যে স্ট্রাকচার, শারীরিক যে গঠন, এই গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। যেমন যত বড় থেকে বড় বিল্ডিংই হোক বা ছোট বিল্ডিংই হোক না কেন, এক একটা বিল্ডিং দেখতে এক এক রকম হোক না কেন, বিল্ডিং এর ক্ষুদ্রতম ইউনিট কিন্তু ইট, অর্থাৎ অনেকগুলো ইট একটার পর একটা সাজিয়ে আমরা বিভিন্ন স্ট্রাকচার গঠন করি। ঠিক সেম জীবের ক্ষেত্রে আমরা যে বাহ্যিক স্ট্রাকচারটা দেখি, বাহ্যিক যে গঠনটা দেখি, সেটি আসলে কোষের সমন্বয়ে গঠিত। অর্থাৎ জীবের যে বাহ্যিক স্ট্রাকচার, বাহ্যিক যে গঠন, সেই গঠনটা নির্ভর করে কার উপরে? কোষের উপরে। তাহলে আমরা এই জন্য বলতেছি যে জীবের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। তাহলে জীবের গঠনের পিছনে ক্ষুদ্রতম ইউনিটটা কি, ক্ষুদ্রতম এককটা কি? ক্ষুদ্রতম এককটা হচ্ছে আমাদের কোষ। আর কাজেরও খেয়াল করো, কাজেরও ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। অর্থাৎ একটা জীব বাইরে থেকে যে সকল কাজ করে বা জীবের দেহের ভিতরে অভ্যন্তরে যে সকল কাজ হয়, সমস্ত কাজের পিছনে ক্ষুদ্রতম একক হিসেবে কাজ করে কিন্তু আমাদের কোষ। যেমন ধরো, আমার এই যে হাতটা সোজা আছে, আমি হাতটাকে ভাঁজ করে নিয়ে আসলাম, তাহলে এটা একটা কাজ করলাম না, যে আমি হাতটা ভাঁজ করতেছি আবার হাতটা সোজা করতেছি। এভাবে আমরা পা ভাঁজ করতে পারি, সোজা করতে পারি। তবে যদি হাতের কথাই বলি তোমাকে, দেখো এই যে হাতটা আমরা ভাঁজ করতে পারতেছি কেন? কারণ আমার এই জায়গায় আছে কি টিস্যু? পেশি টিস্যু। তো আমার হাতের মধ্যে পেশি টিস্যু থাকার কারণে আমি হাতটাকে ভাঁজ করতে পারতেছি। এখন পেশি টিস্যু কি নিয়ে গঠিত? পেশি টিস্যু গঠিত হয়েছে কোষ নিয়ে। তাহলে এই যে এই কাজের পিছনে ক্ষুদ্রতম একক হিসেবে কি কাজ করলো? কোষ। এরকম আমাদের দেহের ভিতরে শ্বসন হয়, উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ হয়, শ্বসন হয়। তো এই যে এই যাবতীয় কাজগুলোর পিছনেও যদি আমরা খেয়াল করি যে এই কাজগুলো কোথায় সংগঠিত হয়, তাহলে আমরা দেখব যে এই কাজগুলো সংগঠিত হয় আমাদের কোষে। তো কি দাঁড়ালো পুরো কথাটা? যে কোষ হচ্ছে আমাদের দেহের গঠন এবং কাজের একক, ক্ষুদ্রতম ইউনিট। তাহলে আমাদের দেহের গঠন এবং কাজের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে কোষ। এটি ছিল কোষের, দেখো, একটা সহজ ডেফিনেশন। তো তোমাদের বইয়ে কিন্তু একটা ডেফিনেশন দেয়া আছে, এই ডেফিনেশনটা তুমি ভালোভাবে পড়বে। তোমাকে কোষ কাকে বলে জিজ্ঞেস করলে বইয়ে দেওয়া ডেফিনেশনটাই তুমি পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। দেখো, বইয়ে বলা আছে লোই এবং সিকেভিস যে কোষের সংজ্ঞাটা দিয়েছে সেইটি। তাহলে আমরা ওইটা এখন একটু বোঝার চেষ্টা করব। দেখো, লোই এবং সিকেভিজের মতে, লোই ও সিকেভিজ এর মতে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত
জীবজ ক্রিয়াকলাপের একক, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। তাকে কোষ বলে। এই একটা ডেফিনেশন কিন্তু আমাদের বইয়ে বলা আছে যে লোই এবং সিকেভিজের মতে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে। তো এই ডেফিনেশনের দেখবা তুমি তিনটা পয়েন্ট রয়েছে, এই তিনটা পয়েন্ট আমাদেরকে একটু বুঝতে হবে। খেয়াল করো, প্রথম কথা যে কোষ একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে। কোষ একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। এই বৈষম্য ভেদ্য পর্দাটাকে কিন্তু আমরা বলি কোষ ঝিল্লি। বুঝছো? এই প্রথম যে পয়েন্টটা কি বৈষম্য ভেদ্য পর্দা, তো এই বৈষম্য ভেদ্য পর্দাকে কিন্তু আমরা কোষ ঝিল্লি বলি। কি বলি? কোষ ঝিল্লি বলি, কোষ ঝিল্লি। এই দেখো, এইটা মনে করো একটা কোষ, তাহলে এই কোষের চারপাশে একটা কি থাকবে? পর্দা থাকবে। এই যে পর্দাটাকে আমরা বলতেছি কোষ ঝিল্লি বা বৈষম্য ভেদ্য পর্দা। কোষের চারপাশে একটা পর্দা থাকে, যে পর্দাকে আমরা বলতেছি কোষ ঝিল্লি বা বৈষম্য ভেদ্য পর্দা। বৈষম্য ভেদ্য পর্দা বলার কারণ হলো এই পর্দাটা বৈষম্য করে, অর্থাৎ এই পর্দাটা সকলকে কোষের ভিতরে আসতে দেয় না বা কোষ থেকে সকলকে বাইরেও যেতে দেয় না। এই কাউকে কাউকে ভিতরে আসতে দেয়, আবার কাউকে কাউকে ভিতরে আসতে দেয় না। এই জন্য কোষের এই পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। এই বৈষম্য ভেদ্য পর্দাকে কিন্তু আমরা কোষ ঝিল্লি বলবো। পরবর্তীতে দেখবা যে কোষের চারপাশে রয়েছে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটাই মূলত বৈষম্য ভেদ্য পর্দা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি রয়েছে দেখো তো। 2 নম্বর পয়েন্ট রয়েছে জীবজ ক্রিয়াকলাপের একক। তাহলে জীবের যত ধরনের কার্যক্রম হয় সবকিছুর ক্ষুদ্রতম একক কি? কোষ। এবং এইটাই কিন্তু আমরা প্রথমে ডেফিনিশনে শিখে আসলাম যে জীবের গঠন ও কাজের একক হলো কোষ। অর্থাৎ জীবের বাইরে যত কাজ হয় অথবা জীবের দেহের অভ্যন্তরে যত কাজ হয় সমস্ত কাজের একক হলো কোষ। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করো, এখানে বলা আছে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই। তাহলে কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম। এইটা মানে কি? নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম মানে হলো এইটা যদি একটা কোষ হয়, এই কোষটা অন্য কারো সাহায্য ছাড়াই, অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়াই নিজে নিজে বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হতে পারে বা একাধিক কোষে পরিণত হতে পারে। তাহলে যদি অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়াই একটা কোষ নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম হয় তাহলে কি বলছে? কোষ হবে। আর যদি না পারে, অন্য কারো সাহায্য ছাড়া, অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়া যদি একজন নিজের প্রতিরূপ তৈরি করতে না পারে তাহলে সেটি কোষ হিসেবে কনসিডার হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন এই পয়েন্টটা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখ, ব্যাকটেরিয়াকে বলা হয় কোষীয় প্রাণী। কি বলা হয়? কোষীয় প্রাণী। আর যারা কোষীয় প্রাণী তারাই কিন্তু জীব, মনে রাখবা, যারা কোষীয় প্রাণী তারাই জীব। তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে জীব,
কারণ ব্যাকটেরিয়া কোষ নিয়ে গঠিত হওয়া একটি প্রাণী। এখন ব্যাকটেরিয়া কোষীয় প্রাণী কিভাবে টের পাইলাম? দুইটা জিনিস দেখে। এক, ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি আছে। কি আছে? ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি আছে। কোষ ঝিল্লি আছে। কোষ ঝিল্লি মানে আমাদের বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে ব্যাকটেরিয়ার বৈষম্য ভেদ্য পর্দা বা কোষ ঝিল্লি আছে। আর দুই নাম্বার কথা, ব্যাকটেরিয়া অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। প্রতিরূপ তৈরি করতে পারে কোনো সজীব মাধ্যম ছাড়াই। কোনো সজীব মাধ্যম ছাড়াই। মাধ্যম ছাড়াই। অপরদিকে যদি আমরা আরেকটা উদাহরণ নেই, আমরা যদি ভাইরাসের কথা চিন্তা করি, ভাইরাসকে কিন্তু অকোষীয় প্রাণী বলা হয়। অকোষীয় প্রাণী বলা হয়। অকোষীয় প্রাণী কেন? অকোষীয় প্রাণী কেন আমি আসতেছি, তবে মনে রাখবে যারা অকোষীয় প্রাণী তারা কিন্তু জীব নয়। অর্থাৎ ভাইরাসকে আমরা জীব বলবো না, তাহলে ভাইরাস জীব নয়। ক্লিয়ার? ব্যাকটেরিয়া কোষীয় প্রাণী, আর যারা কোষীয় প্রাণী তারাই জীব। ভাইরাস অকোষীয় প্রাণী, অর্থাৎ ভাইরাস জীব নয়। এখন কারণ কি? কারণ দুইটা, খেয়াল করো। ভাইরাসের কোষ ঝিল্লি নেই। ভাইরাসের কি নেই? কোষ ঝিল্লি নেই। ভাইরাসের কোষ ঝিল্লি নেই। আর ভাইরাস নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না। নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না। পারে না। ঠিক আছে? দেখো, ভাইরাস অকোষীয়, অর্থাৎ ভাইরাসরা জীব নয়। কেন? কারণ ভাইরাসের কি নেই? কোনো কোষ ঝিল্লি নেই, অর্থাৎ ভাইরাসের বৈষম্য ভেদ্য পর্দাটি নেই। দুই নাম্বার কথা কি? এরা নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না। যখন আমরা কিছুদিন আগে দেখলাম করোনা ভাইরাসের প্রকোপ চলছিল, তখন আমরা কি করলাম? লকডাউন দিয়ে দিলাম। কেন? যাতে ভাইরাস ছড়ানোর মতো কোনো দেহ না পায়। যদি ভাইরাস দেহ না পায় তাহলে তারা তাদের প্রতিরূপ তৈরি করতে পারবে না, অর্থাৎ তারা ছড়িয়ে পড়তে পারবে না। কারণ ভাইরাসরা একাই একাই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে না। ওদের যদি প্রতিরূপ তৈরি করতে হয় তাহলে অবশ্যই তাদের কি লাগবে? একটা দেহ লাগবে। এই জন্য আমরা যখন ভাইরাসের প্রকোপটা অনেক বেশি হয়ে গেল, আমরা লকডাউন দিয়ে দিলাম, সবাই বাসায় থাকলাম, যাতে করে ভাইরাস কোনো দেহ না পায়। কারণ সে যদি দেহ পায় তখনই কেবল সে তার নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে। আর যদি সে কোনো দেহ না পায়, কোনো মাধ্যম না পায়, তাহলে সে নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে না। কিন্তু আমাদের দেহের যে কোষের কথা তুমি চিন্তা করো, আমাদের কিন্তু এই কোষগুলো নিজেরাই নিজেদের প্রতিরূপ তৈরি করতেছে, নিজেরাই নিজেদের সংখ্যা বৃদ্ধি করতেছে। কিন্তু ভাইরাস কিন্তু সেম ভাবে কাজ করতে পারে না। ভাইরাসকে অন্য মাধ্যমের উপর নির্ভরশীল হতে হয়। যদি অন্য কোনো দেহ পায় তখন কেবল তারা সেখানে গিয়ে নিজেই নিজের প্রতিরূপটা তৈরি করতে পারবে। কিন্তু একাই একাই আসলে তারা তাদের প্রতিরূপ তৈরি করতে পারে না, যতক্ষণ না কোনো একটা দেহ তারা পাচ্ছে বা যতক্ষণ না তারা কোনো একটা মাধ্যম পাচ্ছে। এই জন্য আমরা ভাইরাসকে কোষীয় বলতেছি না, কারণ এরা কোষ ঝিল্লি নাই, আর এরা নিজেরাই নিজেদের প্রতিরূপ তৈরি করতে পারে না। প্রতিরূপ তৈরি করতে হলে তাদের অবশ্যই অন্য মাধ্যমের উপর নির্ভরশীল হতে হয়, অন্য দেহের উপর নির্ভরশীল হতে হয়। ঠিক আছে? আশা করি এতটুকু কথা তুমি বুঝতে পারছো। তাহলে লোই এবং সিকেবিজের ডেফিনেশনটাও আমরা আশা করি এখন পারবো। প্রথম কথা, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। দুই নাম্বার কথা, জীব ক্রিয়াকলাপের একক, অর্থাৎ জীবের বাহ্যিক অথবা জীবের দেহের অভ্যন্তরণের যত ধরনের কাজ হয় সব ধরনের কাজ সংগঠিত হয় কোথায়? কোষে। তাহলে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত।
জীবজ ক্রিয়াকলাপের একক এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে আমরা বলবো কোষ। তাকে আমরা বলবো কোষ। ঠিক আছে, এতক্ষণ তাহলে আমরা কোষের সংজ্ঞা শিখলাম। লোই এবং সিকেভিচ যেই সংজ্ঞাটা আমাদের দিয়েছিল সেই সংজ্ঞাটি আমরা সুন্দর মতো বোঝার চেষ্টা করলাম। এখন আমরা পড়ব কোষের প্রকারভেদ। কোষকে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো আদি কোষ আর একটি হলো প্রকৃত কোষ। তো আমরা শুরুতে আগে একটু নিউক্লিয়াসটা বুঝে নেই, তারপর আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ পড়ব। দেখো তাহলে এখন আমরা কি পড়ব, এখন আমরা পড়ব নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করব। তো আমরা পড়ব এখন নিউক্লিয়াস। নিউক্লিয়াস, তুমি একটা জিনিস মাথায় রাখো, আমাদের কোষগুলা কিন্তু, ধরো এইটা আমার একটা কোষ, এই কোষটা ভেঙে গিয়ে বা বিভাজিত হয়ে আরো নতুন দুইটা কোষ সৃষ্টি করে। তো আমাদের যেই কোষটা ভাঙে এই কোষটাকে আমরা বলি মাদার কোষ বা মাতৃকোষ, আর যেই কোষগুলো তৈরি হয় তাদেরকে বলি আমরা ডটার সেল বা আপত্য কোষ। তো কোষের এই যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়া, এটাকে বলা হয় কি কোষ বিভাজন। তো এখন আমি যখন আমাদের এই কোষ বিভাজন হয় সেই সময় কিন্তু কোষের ভিতরে থাকা সমস্ত অঙ্গাণুরও বিভাজন হয়। যেমন কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, কোষের ভিতরে থাকে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি অনেক কিছুই থাকে, তারাও কিন্তু কি হয়, বিভাজিত হয়। তো আমি এখন যে নিউক্লিয়াসটা আঁকবো সেটা কিন্তু একটা কোষের বিশ্রামরত অবস্থায়, অর্থাৎ ওই কোষটা তখন কিন্তু বিভাজিত হচ্ছে না। যখন একটি কোষ বিভাজিত হয় না, একটি কোষ বিশ্রামরত অবস্থায় থাকে, ঠিক সেই সময়কার একটি সুগঠিত নিউক্লিয়াস তোমাকে আমি এঁকে দেখাবো এখন। তাহলে কি বললাম, যে কোষের বিভাজন হচ্ছে না, অর্থাৎ একটা কোষ থেকে অনেকগুলা কোষ যে তৈরি হবে এই প্রসেসটাকে আমরা বলি কোষ বিভাজন। তো কোষ তখনও বিভাজিত হচ্ছে না, তাহলে কোষ কি অবস্থায় আছে, বিশ্রামরত অবস্থায় আছে। তো যখন কোষ বিভাজন হয় না, কোষ বিশ্রামরত অবস্থায় থাকে, ঠিক সেই সময়কার একটি সুগঠিত নিউক্লিয়াসের চিত্র এখন আমরা দেখব। যে বিশ্রামরত অবস্থায় একটি কোষের সুগঠিত নিউক্লিয়াসে কোন কোন অংশ থাকে, বুঝছো? তো আমরা প্রথমে একটা কোষ আঁকবো, যে কোষটা কি হচ্ছে না, বিভাজিত হচ্ছে না, কোষটা এখন বিশ্রামরত অবস্থায় আছে। তো আমরা এইরকম একটি কোষ এখন আঁকবো। তাহলে এটা কি, এটা হচ্ছে একটি বিশ্রামরত কোষ, একটি বিশ্রামরত অবস্থায় অবস্থায় অবস্থার কোষ। আর আমরা এই কোষের কি দেখব, নিউক্লিয়াস দেখব। তাহলে একটি বিশ্রামরত অবস্থার কোষের নিউক্লিয়াস শিখবো আমরা এখন। এর নিউক্লিয়াস, নিউক্লিয়াস। দেখো এই পুরোটা যদি একটা কোষ হয়, তাহলে যে কোষের বাইরে যে বৈষম্য ভেদ্য পর্দা আমরা দেখতে পাচ্ছি, এই বৈষম্য ভেদ্য পর্দাটাকে জানি কি বলা হয়, এই বৈষম্য ভেদ্য পর্দাটাকে বলা হয় কি, মনে আছে? এই বৈষম্য ভেদ্য পর্দাটাকে বলা হয় কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। তাহলে এটি হচ্ছে আমাদের একটি কোষ ঝিল্লি।
কোষঝিল্লি। এখন আমরা যে নিউক্লিয়াসটা পড়বো, নিউক্লিয়াস আসলে কোষের কেন্দ্রে থাকে, এই জন্য কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্রিকাও বলা হয়। নিউক্লিয়াসকে কি বলা হয়? কেন্দ্রিকা বলা হয়। কেন্দ্রিকা, কেন্দ্রিকা। কেন? কারণ কোষ একটা নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, তো আমরা এই জন্য নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকাও বলি। তো আমরা এখন একটি নিউক্লিয়াস আঁকবো, খেয়াল করো। এই, ঠিক আছে। তো নিউক্লিয়াসের চারপাশে একটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে। কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। তো তোমরা আমার সাথে সাথে আঁকো, সুন্দর করে আঁকো তোমরা, যদিও বা আমার আঁকা খুবই খারাপ, তবে তোমাদের কাজ চলে যাবে। এই যে, তাহলে এরকম নিউক্লিয়াসের বাইরে দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ থাকে। তারপর এই নিউক্লিয়াসের ভিতরে গাঢ় স্বচ্ছ দানাদার অংশ থাকে। নিউক্লিয়াসের ভিতরে একটা গাঢ় স্বচ্ছ দানাদার অংশ থাকে, এইটা হচ্ছে সেই অংশ, বুঝছো? নিউক্লিয়াসের ভিতরে একটা গাঢ় স্বচ্ছ দানাদার অংশ থাকে, দানাদার অংশ থাকে, গাঢ় স্বচ্ছ দানাদার অংশ। তারপর এইখান থেকে আমাদের কিছু সুতার মতো অংশ থাকে, এই যেটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের ভিতরে কিছু সুতার মতো অংশ থাকে, সেটা আমরা দিয়ে ফেললাম। তারপর নিউক্লিয়াসের ভিতরে কিছু তরল পদার্থ থাকে, এই তরল পদার্থ আমি এরকম ফোঁটা ফোঁটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এই মোটামুটি আমাদের নিউক্লিয়াসের চিত্র। এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চিত্র। তাহলে একটি বিশ্রামরত কোষের নিউক্লিয়াসের চিত্র দেখতে এরকম। তো আমরা এখন এই চিত্রের কোন অংশের কি নাম এইটা একটু শিখে নেই, তারপর ওই অংশগুলোর কাজ কি একটু আমরা ব্যাখ্যায় চলে যাব। ঠিক আছে, তো আমরা শুরুতে নামগুলো একটু খেয়াল করি। দেখো, নিউক্লিয়াসের চারপাশে যে আবরণটা রয়েছে, নিউক্লিয়াসকে ঘিরে চারপাশে যে আবরণটা রয়েছে, সেই আবরণটাকে আমরা বলবো নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন কেন? কারণ মেমব্রেন মানে হলো পর্দা, বুঝছো? মেমব্রেন মানে কি বললাম, বলো? মেমব্রেন মানে হচ্ছে পর্দা। তাহলে নিউক্লিয়াসের চারপাশে
নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দা তাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এইরকম একটা লজিক দেখানো যায় কিনা বলো তো। কোষের চারপাশের যে আবরণ বা পর্দা তাকে যদি বলা হয় কোষ ঝিল্লি, তাহলে নিউক্লিয়াসের চারপাশের যে আবরণ বা পর্দা তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলা যাবে। হ্যাঁ, বলা যায়। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের চারপাশের যে আবরণ বা পর্দা তাকে নিউক্লিয়ার ঝিল্লিও বলা হয়। নিউক্লিয়ার ঝিল্লি। তারপরে একটা যদি চিঠি থাকে, দেখবা এই চিঠির বাইরে যে খাম, সেই খামকে কিন্তু বলা হয় এনভেলপ। কি বলা হয়? এনভেলপ। এনভেলপ। তাহলে চিঠিকে ঘিরে যেমন ভাবে খাম থাকে, ঠিক সেম ভাবে দেখো নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোকে ঘিরে রয়েছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেনটা। এই জন্য আমরা এইকে নিউক্লিয়ার এনভেলপও বলতে পারি। কি বলা যায়? নিউক্লিয়ার এনভেলপ। এইখানে ছোট করে লিখে দেই, এনভেলপ। ঠিক আছে, তাহলে তোমরা চাইলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার এনভেলপও বলতে পারো। তাহলে এনভেলপ কেন? কারণ যেমন ভাবে খামকে ঘিরে থাকে, চিঠিকে ঘিরে থাকে চিঠির খাম বা এনভেলপ, ঠিক সেম ভাবে যেহেতু নিউক্লিয়াসকে ঘিরে আছে আমাদের মেমব্রেনটা, এই জন্য আমরা নিউক্লিয়ার মেমব্রেনকে নিউক্লিয়ার এনভেলপও বলতে পারি। তারপরে খেয়াল করো, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে দেখো কিছু ছিদ্র আছে। আঁকার সময় খেয়াল করো, আমি মাঝে মাঝে কিছু ছিদ্র রাখছি। এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্রগুলো দেখা যায়, সেই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। কি বলে? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র। তারপরে নিউক্লিয়াসের ভিতরে গাঢ় স্বচ্ছ দানাদার যে অংশটা রয়েছে, এই নিউক্লিয়াসের ভিতরে গাঢ় স্বচ্ছ দানাদার অংশকে আমরা কি বলবো? বলবো নিউক্লিওলাস। নিউক্লিওলাস। নিউক্লিও নিউক্লিওলাস। তারপর নিউক্লিয়াসের ভিতরে যে তরল পদার্থ রয়েছে, এই যে নিউক্লিয়াসের ভিতরে কিছু তরল পদার্থ আঁকলাম না, এই তরল পদার্থগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। কি বলে? নিউক্লিওপ্লাজম। 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 এখানে মনে রাখবা, প্লাজম মানে হলো তরল পদার্থ। বায়োলজিতে প্লাজম মানে হলো তরল। প্লাজম মানে কি? তরল পদার্থ। তরল পদার্থ। যেমন যেমন খেয়াল করো, এই যে কোষ ঝিল্লি আর এই যে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের বাইরে, হ্যাঁ, কোষ ঝিল্লির ভিতরে এবং নিউক্লিয়াসের বাইরের যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, দেখো নিউক্লিয়াসের বাইরে এবং কোষ ঝিল্লির ভিতরে যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। কি বলা হয়? বলো? সাইটোপ্লাজম। এইটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম।
তাহলে নাম থেকে আমরা আইডিয়া করতে পারবো না? দেখো তো যে এই জায়গাটাতে নিশ্চয়ই অনেকগুলা তরল পদার্থ থাকবে, কারণ কারণ এই যে শেষে কি আছে, প্লাজম আছে। আর প্লাজম মানে আমরা কি জানলাম? প্লাজম মানে আমরা জানলাম তরল। তার মানে নিশ্চয়ই আমাদের এই যে নিউক্লিয়াসের বাইরে এই জায়গাগুলোতেও নিশ্চয়ই কি আছে, তরল পদার্থ আছে। এই জন্য এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম, কোষের তরল পদার্থ। বুঝছো? তাহলে সাইটোপ্লাজমেও দেখো তরল তরল আছে। আমি তোমাকে যেটা শেখানোর চেষ্টা করলাম সেটা কি, যে প্লাজম মানে কি, বায়োলজিতে প্লাজম মানে হচ্ছে তরল। এই আচ্ছা, তারপরে আসো, আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো যে অংশ, সেটাকে আমরা কি বলবো? সুতার মতো অংশকে আমরা বলবো নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার ক্লিয়ার রেটিকুলাম, রেটিকুলাম। এই রেটিকুলাম মানেও কিন্তু সুতার মতো অংশ, আবার তন্তু মানেও সুতার মতো অংশ। তন্তু মানে তার, যদিও বা তন্তু মানে কি বলা যায়, তন্তু মানে আমরা বলতে পারি তার। আর রেটিকুলাম মানে হলো সুতার মতো অংশ, সুতার মতো অংশ। আর তন্তু মানে আমরা কি বলতে পারি, তার। এই জন্য দেখো, এটা দেখতে সুতার মতো, কেউ যদি বলে দেখতে তারের মতো তাও হবে। তো যে দেখতে সুতার মতো সে কি নাম বলবে? যে দেখতেছে এটা সুতার মতো সে বলবে নিউক্লিয়ার রেটিকুলাম। রেটিকুলাম মানে কি, সুতার মতো অংশ। আর যে বলবে ভাই এটা তারের মতো পেঁচাপেচি, তাহলে সে কি বলবে, যে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার তন্তু। তন্তু মানে তার, নিউক্লিয়ার তন্তু। আবার এইটার আরো দুইটা নাম আছে, ওই দুইটাও আমি তোমাদেরকে একটু বুঝাই দেই, খেয়াল করো, খেয়াল করো ভালোভাবে। এই তন্তুগুলা, এখানে যে তন্তুগুলা দেখতেছো, তারা যখন এই কোষটা তো এখন বিশ্রামরত অবস্থায় আছে, যখন কোষটা কোষ বিভাজন শুরু করে, ঠিক তখন দেখা যায় এই তন্তুগুলা কোষ বিভাজনের একটা পর্যায়ে গিয়ে রঙিন পদার্থ ধারণ করে। কি করতে পারে? কোষ বিভাজনের একটা পর্যায়ে গিয়ে তারা রঙিন পদার্থ ধারণ করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় ক্রোমাটিন, কারণ ক্রোম মানে হলো রঙিন, ক্রোম মানে রঙিন, এই জন্য এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু। কি বলা হয়? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। এখানে ক্রোম, ক্রোম মানে কি বললাম? ক্রোম মানে হচ্ছে রঙিন, ক্রোম মানে রঙিন, ক্রোম মানে রঙিন। তন্তু মানে হচ্ছে তার, ক্রোম মানে রঙিন। তাহলে ক্রোমাটিন তন্তু। তাহলে এই তন্তুগুলা কোষ বিভাজন যখন শুরু হয় একটা কোষে, তখন নিউক্লিয়াসেরও বিভাজন হয়। ওই নিউক্লিয়াসের বিভাজনের একটা পর্যায়ে গিয়ে এই ক্রোমাটিন তন্তুগুলা রঙিন পদার্থ ধারণ করতে পারে। এই জন্য এদেরকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, ক্রোম মানে রঙিন, তাহলে যেহেতু তারা রঙিন পদার্থ ধারণ করতে পারে, এই জন্য এই তন্তুগুলাকে, এই তারগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। আবার এরা দেখো জালের মতো ছড়ানো আছে, এরা দেখো জালের মতো ছড়ানো আছে, এই জন্য অনেকে আবার এটাকে ক্রোমাটিন জালিকাও বলে। কি বলে? ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন, ক্রোমাটিন জালিকা, জালিকা। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের যে চারটা অংশ আমরা লিখলাম, এই চারটা অংশ নিয়ে একটি সুগঠিত নিউক্লিয়াস গঠিত হয়। যদি আমি তোমাকে বলি একটা সুগঠিত নিউক্লিয়াস আঁকো, তাহলে অবশ্যই তোমাকে এই চারটা অংশ রাখতে হবে। এখন এই চারটা অংশ যদি না থাকে, তাহলে তুমি সেই নিউক্লিয়াসটাকে সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবে না। সুগঠিত নিউক্লিয়াস তখনই বলা যাবে যখন আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, আবার নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে। বুঝছো?
দেখো বুঝছো না বুঝো নাই, চারটা অংশ বলতেছে কারণ এই নিউক্লিয়ার রন্ধ্র আর নিউক্লিয়ার মেমব্রেন তো মূলত একটা জিনিসই, বুঝছো? তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থাকতে হবে, 2 নম্বরে নিউক্লিওলাস থাকতে হবে, 3 নম্বরে নিউক্লিওপ্লাজম থাকতে হবে, আর 4 নম্বরে কি নিউক্লিয়ার রেটিকুলাম থাকতে হবে। যদি এই চারটা জিনিসই থাকে তাহলে সেইটাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। আর যদি এই চারটা জিনিস না থাকে তখন আমরা সেই নিউক্লিয়াসকে বলবো সুগঠিত নয়, বুঝছো? তখন সেই নিউক্লিয়াসকে আর আমরা সুগঠিত বলতে পারবো না, বলবো যে আমরা এই নিউক্লিয়াসটা আমাদের সুগঠিত নয় কারণ এই নিউক্লিয়াসে এই চারটা উপাদান নাই, আর এই নিউক্লিয়াসটা আমাদের সুগঠিত কারণ এই নিউক্লিয়াসে আমাদের এই চারটা উপাদান আছে। কোন কোন চারটা উপাদান? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। ক্লিয়ার? বাস, তাহলে এই চারটা উপাদান থাকলে সুগঠিত নিউক্লিয়াস, যদি না থাকে তাহলে সুগঠিত নিউক্লিয়াস নয়। এখন আমরা এই চারটা অংশেরই একটু ডিটেলস পড়বো, বুঝছো? এই চারটা অংশেরই একটু ডিটেলস পড়বো। আচ্ছা, খেয়াল করো। তার আগে তোমাকে আমি আরেকটা একটু বেসিক দিয়ে আমি ওই অংশগুলোর ডিটেলসে যাচ্ছি। দেখো, আমাদের একটা কোষ মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোষ প্রাচীর, এটা কি কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। কি বললাম? প্রোটোপ্লাজম। এই যে এই কোষেরই আমি যদি এই কোষেরই বাইরে এরকম চিন্তা করি, দেখো ধরো এটা ধরে নাও তুমি আপাতত এরকম এই কোষের বাইরে দিয়ে এরকম আরেকটা আমাদের আবরণ আছে, ধরে নিতে বলছি তোমাকে, ধরে নাও আমার এরকম আরেকটা কি আছে, আবরণ আছে এই কোষের বাইরে দিয়ে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে, এই বাইরের এই আবরণটাকে আমরা বলবো কোষ প্রাচীর, বলবো কোষ প্রাচীর। তো একটা কোষের এই কোষ প্রাচীর বাদ দিয়ে বাকি, দেখো কোষ প্রাচীরের ভিতরে বাকি যা কিছু আছে, কোষ প্রাচীর বাকি রেখে কোষের ভিতরে বাকি যা কিছু থাকবে সমস্ত কিছুকে আমরা বলবো প্রোটোপ্লাজম। সমস্ত কিছুকে কি বলবো? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে মূলত 3 ধরনের জিনিস থাকে। প্রোটোপ্লাজমে আবার মূলত আমাদের 3 ধরনের জিনিস থাকে, খেয়াল করো। একটা হলো কোষ ঝিল্লি, একটা কি কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের, দেখো কোষ ঝিল্লির ভিতরে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আরেকটি হচ্ছে, খেয়াল করো, আরেকটি আমি তোমাদেরকে বললাম, আরেকটি কি, এই যে নিউক্লিয়াস আর কোষ ঝিল্লির মাঝের যে অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ সাইটোপ্লাজম। তাহলে এটা কি হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে একটা কোষে মূলত আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর আর এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। মানে এটাতে থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকে আবার নাও থাকতে পারে। তাহলে একটা কোষে কোষ প্রাচীর থাকে, প্রোটোপ্লাজম থাকে। এখন প্রোটোপ্লাজমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। একটি কি কোষ ঝিল্লি, আরেকটি হলো নিউক্লিয়াস, তারপরে আরেকটি কি সাইটোপ্লাজম। বুঝছো? তো তুমি এই যে কোষ ঝিল্লির ভিতর থেকে যদি নিউক্লিয়াসকে সরাই নাও, কোষ ঝিল্লির ভিতর থেকে নিউক্লিয়াসকে সরাই নিলে যেই অঞ্চলটা পড়ে থাকবে সেটা হলো আমাদের সাইটোপ্লাজম। বুঝাইতে পারলাম? কোষ ঝিল্লির ভিতর থেকে যদি আমরা নিউক্লিয়াসকে সরাই নিই, বা তুমি এইভাবে বলতে পারো যে প্রোটোপ্লাজম থেকে যদি আমরা কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসকে সরাই নিই তাহলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজম। এখন এই সাইটোপ্লাজমে কিন্তু অনেকগুলা অঙ্গাণু আছে, আমরা যদিও বা এখন এটা আঁকিনি, আমরা ধীরে 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 ওই জিনিসগুলো দেখবো। আমরা দেখবো যে সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, সেই সকল অঙ্গাণুকে আমরা কি বলবো? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো থাকবে তাদেরকে কি বলা হবে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। তো আমরা এখন কিন্তু ধীরে ধীরে দেখো, আমরা ধীরে ধীরে কি করব, আমরা এই চিত্রটা মোটামুটি বুঝলাম যে একটা কোষের বাইরে আছে কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর এর ভিতরে যখন আমরা প্রবেশ করব, কোষ প্রাচীরের ভিতরে যখন আমরা প্রবেশ করব, তখন পুরা এলাকাটাকে আমরা বলবো কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম বিশাল একটা এরিয়া। এই প্রোটোপ্লাজমকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলছি। একটা হলো আমাদের কোষ ঝিল্লি, যেটা কোষের চারপাশের একটা বৈষম্যভেদ্য আবরণ। তারপর একটা কি আমাদের নিউক্লিয়াস, যেটা কোষের কেন্দ্রে থাকবে, যেটাকে বলা হচ্ছে কোষের কেন্দ্রিকা। আরেকটা আমাদের কি? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কোনটা? এই যে প্রোটোপ্লাজম থেকে তুমি কোষ ঝিল্লি আর নিউক্লিয়াসকে বাদ দিলেই যেই অঞ্চলটা পড়ে থাকবে, সেই অঞ্চলটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজমে অনেকগুলো অঙ্গাণু আছে, আমরা যদিও বা এখনো আঁকিনি, আমরা আস্তে আস্তে যাবো ওই জিনিসগুলোতে। সাইটোপ্লাজমে এখন যে সকল অঙ্গাণুই আমরা পাই না কেন, যেমন এখানে আমি যদি একটা মাইটোকন্ড্রিয়া আঁকতে পারি, তাহলে মাইটোকন্ড্রিয়া একটা কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ আমি এখানে যাই আঁকবো না কেন সেটা কার মধ্যে চলে যাবে? সাইটোপ্লাজমের মধ্যে চলে যাবে, সেটাই আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হয়ে যাবে। এখানে আমি যদি এখন প্লাস্টিড আঁকি, তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখানে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখানে আমি ধরো গোলজি বডি আঁকবো, তাহলে গোলজি বডি কি? গোলজি বডি হবে আমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অর্থাৎ এখন এই অঞ্চলে আমি যাই আঁকবো সেটাই হচ্ছে আমার সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। বুঝতে পারছো? তো আমরা এখন আস্তে আস্তে ওই জিনিসগুলোতে যাব। তো আমরা এখন কি করব? আমরা ডিটেইলস একটু পড়বো। আমরা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, এই বিষয়গুলো একটু ডিটেইলস পড়বো। তারপরে আমরা এই নিউক্লিয়াস অনুযায়ী যে কোষের যে দুই প্রকার আছে, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ, সেই দুইটা পয়েন্ট কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, একদম শুরুতে আমরা কি শিখবো? একদম শুরুতে আমরা পড়বো, লেখো তুমি, আমি যেই জিনিসগুলো এতক্ষণ ধরে বুঝালাম সেগুলাই এখন আমি জাস্ট লিখে লিখে দিব। একদম শুরুতে তুমি লেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের, আচ্ছা এখন আমি যখন এই সংজ্ঞাটা লিখলাম, আমি জানি তোমার একটা জায়গায় একটু কনফিউশন তৈরি হলো যে ভাইয়া ক্রোমোজোম আবার কি, তাই না? এই যে ক্রোমোজোম আবার কি, দেখো ক্রোমোজোমটা কিচ্ছু না। এই যে কোষটা আমাদের কি বিশ্রামরত অবস্থায় আছে না? যখন কোষ বিভাজন শুরু হবে তখন কি হবে? আমি বললাম নিউক্লিয়াসেরও বিভাজন শুরু হবে। তো যখন নিউক্লিয়াসের বিভাজন শুরু হয় তখন এই যে আমাদের যে ক্রোমাটিন তন্তু ছিল, এই ক্রোমাটিন তন্তুটা পরিবর্তিত হয়ে এই রকম হয়ে যায়। এই রকম হয়ে যায় আমাদের ক্রোমাটিন তন্তুটা পরিবর্তিত হয়ে দেখতে এই রকম হয়ে যায়, আর এইটাকেই বলা হয় ক্রোমোজোম। কি বলে? ক্রোমোজোম। ক্রোমোজোম। এই যে খেয়াল করো, এখানে ক্রোম শব্দটা আছে না? ক্রোম মানে কি? রঙিন। ক্রোম মানে হচ্ছে রঙিন। আর এই যে যখন আমাদের এই যে এইরকম ছিল, আমাদের কিন্তু ছিল এরকম সুতার মতো পেঁচানো পেঁচানো। কখন? যখন কোষটা বিশ্রামরত অবস্থায় ছিল। আর যখন কোষের বিভাজন শুরু হয়ে গেল, তখন এইরকম এই যে সুতার মতো পেঁচানো অংশগুলা, দেখো এই যে আমাদের সুতার মতো পেঁচানো অংশগুলাও বিভাজিত হতে হতে এক সময় এইরকম হয়ে যায়। এই যে এইরকম হয়ে যায়, তখন আমরা তার নাম দিলাম কি? ক্রোমোজোম। ক্রোম মানে রঙিন। তার মানে এইরকম আমাদের যখন ছিল, অর্থাৎ আমাদের যখন ক্রোমাটিন তন্তু ছিল, তখন কিন্তু সে রং ধারণ করতে পারতো না। কিন্তু যখন এই যে এইরকম একটা পর্যায়ে চলে আসে, তখন কিন্তু সে রঙিন পদার্থ ধারণ করতে
পারে, এই জন্য তার নাম দিলাম আমরা ক্রোমোজোম। তো এই যে ক্রোমাটিন তন্তুই তো পরিবর্তিত হয়ে ক্রোমোজোম হচ্ছে, তো এই ঘটনাটা কোথায় হচ্ছে? নিউক্লিয়াসের ভিতরেই হচ্ছে। তার মানে কি এই ক্রোমোজোমটা আসলে কে বহন করতেছে? নিউক্লিয়াসই বহন করতেছে। কারণ ক্রোমোজোম যেই কথা, ক্রোমাটিন তন্তু আসলে একই কথা, শুধু এরা দেখতে একটু আলাদা রকম হয়, সময় যায়, একটু দেখতে একটু বাহ্যিক গঠনের একটু পরিবর্তন হইলো, এই জন্য জাস্ট এদের নামটা ভিন্ন দেওয়া হলো। কিন্তু ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের ভিতরে, ক্রোমোজোমও কোথায়? নিউক্লিয়াসের ভিতরেই আছে। তো এই জন্য আমরা বলতেছি এখানে ডেফিনেশনে যে কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত নির্দিষ্ট পর্দা দিয়ে আবৃত ক্রোমোজোম বহনকারী অঙ্গকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস বলে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এইখানে নিউক্লিয়াসটা আমরা বৃত্তাকার ভাবে আঁকছি। এখানে আমাদের নিউক্লিয়াসটা দেখতে কিরকম? বৃত্তাকার। তবে সব সময় যে নিউক্লিয়াসকে বৃত্তাকারই দেখতে হবে এমন কোনো কথা নেই। নিউক্লিয়াস বৃত্তাকার হইতে পারে, গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, আবার নলাকারও হইতে পারে। তো এটা একটু লিখে নাও, এটি 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 বৃত্তাকার হতে পারে, বৃত্তাকার, ডিম্বাকার, ডিম্বাকার বা নলাকার হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের যে নিউক্লিয়াসটা সেটাতে সবসময় বৃত্তাকার হবে এমন কোনো কথা নেই। আমাদের নিউক্লিয়াসটা বৃত্তাকার হইতে পারে, আমাদের নিউক্লিয়াসটা নলাকার হইতে পারে, আমাদের নিউক্লিয়াসটা কি ডিম্বাকার হইতে পারে। এখন দেখো আরেকটা পয়েন্ট, প্রায় সকল কোষেই নিউক্লিয়াস থাকে, প্রায় সকল কোষেই নিউক্লিয়াস থাকে। কয়েকটা জায়গা আছে যেখানে আমাদের নিউক্লিয়াস থাকে না, সেগুলো আমি একটু তোমাদেরকে নোট ডাউন করে দেই যে কোথায় কোথায় আমাদের নিউক্লিয়াস থাকে না। খেয়াল করো, উদ্ভিদের স্থিপ কোষ, উদ্ভিদের ছিপ কোষ, উদ্ভিদের ছিপ কোষ, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, ও অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। ও অনুচক্রিকায়, চক্রিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি পুরোটা আবার একটু বলে ফেলি। আমরা কি শিখলাম? আমরা পড়লাম যে একটি নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা, কারণ নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। নিউক্লিয়াসটা সাধারণত সকল কোষেই থাকে, তবে কয়েকটা কোষে আমাদের নিউক্লিয়াস থাকে না, যেমন উদ্ভিদের স্থিপ কোষ, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকায় আমাদের নিউক্লিয়াস থাকে না। তারপরে আমরা কি পড়লাম? যে নিউক্লিয়াস যে সবসময় দেখতে বৃত্তাকার হবে এমন কোনো কথা নেই। নিউক্লিয়াসটা আমাদের বৃত্তাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, নলাকার হইতে পারে, ঠিক আছে? আর নিউক্লিয়াস কাকে বলে? এই যে নিউক্লিয়াস আমরা পড়ে আসলাম যে কোষের দুইটা অংশ থাকে, একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমেরই অংশ হলো নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমে অবস্থিত দেখো পর্দা দিয়ে আবৃত, প্রোটোপ্লাজমে অবস্থিত পর্দা দিয়ে আবৃত এই যে ক্রোমাটিন তন্তু এক সময় কিসে পরিণত হবে? ক্রোমোজোমে। তাহলে ক্রোমোজোম বহনকারী যে অঙ্গ, সেই অঙ্গটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে অবস্থিত
পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী অঙ্গটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ডিম্বাকার হতে পারে, গোলাকার হইতে পারে, নলাকার হইতে পারে। সাধারণত সকল কোষেই নিউক্লিয়াস থাকে, তবে উদ্ভিদের ছিপকোষ, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। তাছাড়া সকল কোষেই কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস সম্পর্কে যদি আমাদের পরীক্ষায় কিছু বলতে বলে তাহলে চিত্র এঁকে যদি এতটুকু বলি বাস। ঠিক আছে, তো এরপরে আসো আমরা যাব এখন নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে একটু পড়াশোনা করব। ঠিক আছে, আমরা একটু নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে পড়াশোনা করব। নিউক্লিয়ার মেমব্রেন, আচ্ছা তাকাও তো, তোমরা একটু খেয়াল করো। এই জায়গাগুলো আমি একটু মিশে যাই, তাহলে এখানে লিখতে পারবো। এই যে আমরা শুরুতে পড়বো কি? নিউক্লিয়ার মেমব্রেন। এগুলো আমরা একটু ডিটেলস ব্যাখ্যা করবো আমরা এখন। দেখো, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো একটু মিশে দেই আপাতত, যখন যেটা পড়বো তখন সেটা আঁকবো এখন। আচ্ছা ঠিক আছে, আমরা পড়তেছি কি? নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা তুমি খেয়াল করো তো, নিউক্লিয়ার মেমব্রেনটা দেখতে কার মতো? এই নিউক্লিয়ার মেমব্রেন দেখতে কি কোষ ঝিল্লির মতো না? কোষ ঝিল্লি যেমন কোষকে ঘিরে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনটা তেমন কি নিউক্লিয়ার মেমব্রেনটাও তেমন কি নিউক্লিয়াসকে ঘিরে থাকে। তাই আমরা বলতে পারি যে নিউক্লিয়াসটা হলো কোষ ঝিল্লির মতো। নিউক্লিয়ার মেমব্রেনটা হলো কোষ ঝিল্লির মতো। কোষ ঝিল্লির মতো, কোষ ঝিল্লির মতো। ক্লিয়ার? বলো, আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেন সেটা কার মতো? সেইটা কোষ ঝিল্লির মতো। কোষ ঝিল্লি যেমন কোষকে ঘিরে থাকে, ঠিক সেম ভাবে নিউক্লিয়ার মেমব্রেনটা নিউক্লিয়াসকে ঘিরে থাকে। কোষ ঝিল্লি, কোষের পর্দা, কোষের আবরণ, আমাদের নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়াসের পর্দা, নিউক্লিয়াসের আবরণ। এখন এখান থেকে আমরা ডেফিনিশন কি দিব? দেখো, এটা কয় স্তর বিশিষ্ট পর্দা? এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট পর্দা। তো আমরা বলতে পারি সংজ্ঞাটা, যে 2 স্তর বিশিষ্ট যে পর্দা নিউক্লিয়াসকে ঘিরে থাকে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। 2 স্তর বিশিষ্ট, 2 স্তর, 2 স্তর বিশিষ্ট বিশিষ্ট যে পর্দা, যে পর্দা নিউক্লিয়াসকে ঘিরে থাকে, নিউক্লিয়াসকে ঘিরে থাকে তাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন মেমব্রেন বলে। ঠিক আছে, তাহলে 2 স্তর বিশিষ্ট যে পর্দা নিউক্লিয়াসকে ঘিরে থাকে তাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন। তারপর এই যে এই পর্দাটা মূলত প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। এই পর্দাটা কি বললাম? এই পর্দাটা মূলত প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। এটি মূলত প্রোটিন প্রোটিন ও লিপিড লিপিড দিয়ে তৈরি। তারপর
এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র থাকে তাকে কি বলে? নিউক্লিয়ার রন্ধ্র বলে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র থাকে, তাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। ক্লিয়ার? নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র থাকে তাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। এখন নিউক্লিয়ার মেমব্রেনের কাজ, দেখো এর কাজ কি? খুবই সোজা, নিউক্লিয়াসকে ঘিরে রাখা। কি করা? নিউক্লিয়াসকে ঘিরে রাখা। নিউক্লিয়াসকে ঘিরে রাখা। ঠিক আছে, তাহলে আমরা পড়তেছিলাম কি? একটি সুগঠিত নিউক্লিয়াস, আর একটি সুগঠিত নিউক্লিয়াসের প্রথম যে উপাদানটা থাকতেই হবে সেটি কি? একটা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন কিসের মতো? নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে মূলত কোষ ঝিল্লির মতো। কোষ ঝিল্লি যেমন কোষকে ঘিরে থাকে, ঠিক তেমনই ভাবে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে থাকে। তো এখান থেকে আমরা সংজ্ঞাটা কিভাবে দিচ্ছিলাম দেখো, খেয়াল করো। আমরা সংজ্ঞা কিভাবে দিচ্ছিলাম? আমরা সংজ্ঞা দিচ্ছিলাম যে দুই স্তর বিশিষ্ট, যেহেতু এই আবরণটা দুই স্তর, তবে দুই স্তর বিশিষ্ট যে পর্দা নিউক্লিয়াসকে ঘিরে রাখে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। এই পর্দাটা কি, কোন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত? এই পর্দাটা মূলত প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। তারপর নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র, তাকে কি বলে? নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ছিদ্র তাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। তারপর খেয়াল করো, এই নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কি? নিউক্লিয়ার মেমব্রেনের কাজ হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে রাখা। ঠিক আছে, তাহলে আশা করি তুমি এতটুকু বলতে পারবে। এরপর আমরা এখন আমাদের সুগঠিত নিউক্লিয়াসের যে 2 নম্বর উপাদান নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজম নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো নিউক্লিওপ্লাজম নিয়ে একটু আলোচনা করব। এখন আমরা একটু কথাবার্তা বলবো নিউক্লিওপ্লাজম নিয়ে। নিউক্লিওপ্লাজম, আচ্ছা নিউক্লিওপ্লাজম কিসের মতো খেয়াল করো তো। নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজমের মতো না। দেখো কোষের এই যে প্রোটোপ্লাজমের ভিতরে যে তরল, সেটাকেই তো আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম। দেখো পুরা এই যে কোষ প্রাচীরের ভিতরের যে পুরা জায়গাটা, কোষ ঝিল্লি সহ যে পুরা জায়গাটা, এই জায়গাটাকেই তো আমরা বলতেছিলাম প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে এই যে জায়গাগুলোতে আমাদের তরল একটা অংশ আছে, এই তরল গুলাকে আমরা কি বলতেছিলাম? সাইটোপ্লাজম। সেম ভাবে এই পুরা জায়গাটা কার? নিউক্লিয়াসের না, পুরা জায়গাটা নিউক্লিয়াসের। আর এই নিউক্লিয়াসের ভিতরের যে জায়গাগুলোতে এরকম তরল রয়েছে তাদেরকে আমরা তো বলতেছি কি? নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের ভিতরের যে জায়গাগুলোতে তরল রয়েছে তাদেরকে আমরা বলতেছি নিউক্লিওপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরে যে সকল জায়গায় আমাদের তরল থাকছিল সেই সকল জায়গাকে আমরা কি বলছিলাম? সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজমের সাথে মিল রয়েছে কার? সাইটোপ্লাজমের। বুঝছো? তাহলে নিউক্লিওপ্লাজম কার মতো? সাইটোপ্লাজমের মতো।
এটি কার মতো? এটি হচ্ছে সাইটোপ্লাজমের মতো। সাইটোপ্লাজমের মতো। নিউক্লিওপ্লাজম আমাদের কার মতো? সাইটোপ্লাজমের মতো। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব আমরা? পরীক্ষা যদি সংজ্ঞা আকারে চাই তাহলে আমরা এইভাবে লিখব, নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো পদার্থকে, নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভিতরে ভিতরে জেলির মতো, জেলির মতো, জেলির মতো পদার্থকে, নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো পদার্থকে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম বা, খেয়াল করো তো, আমরা নিউক্লিয়াসকে কি কেন্দ্রিকা বলি না? কেন্দ্রিকা। আর এই যে জেলির মতো, এটা তো আসলে একটা তরল পদার্থ বা রস জাতীয় পদার্থ, এই জন্য বলা হচ্ছে কেন্দ্রিকা রস। বুঝছো? তাহলে নিউক্লিওপ্লাজমকে কিন্তু বাংলাতে কেন্দ্রিকা রসও বলা হয়। তাহলে নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো পদার্থকে নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস বলে। নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো পদার্থকে নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে জেলির মতো যে পদার্থটা, এই পদার্থটা আসলে রাসায়নিক কোন কোন উপাদান নিয়ে গঠিত সেগুলো যদি তোমাকে আমি বলি, তাহলে এইখানে মূলত কি কি থাকে দেখো, এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে। এই জেলির মতো অংশে মূলত আমাদের থাকে নিউক্লিক অ্যাসিড। কি থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এনজাইম, প্রোটিন, এনজাইম ও খনিজ লবণ। ক্লিয়ার? তাহলে আমরা নিউক্লিওপ্লাজম সম্পর্কে কি পড়লাম? যে নিউক্লিওপ্লাজমটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের মতো। নিউক্লিওপ্লাজমটা কি আমাদের সাইটোপ্লাজমের মতো। নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো যে তরল পদার্থ থাকে তাকে আমরা বলতেছিলাম নিউক্লিওপ্লাজম বা কেন্দ্রিকা রস। আর এই কেন্দ্রিকা রস কোন কোন রাসায়নিক উপাদান নিয়ে গঠিত? এরা মূলত নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ধরনের প্রোটিন, এনজাইম এবং খনিজ লবণ নিয়ে তৈরি। বুঝছো? তার মানে এই রসে আসলে আমাদের কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, প্রোটিন থাকে, আর খনিজ লবণ থাকে। ঠিক আছে? তো আমি আশা করি তোমরা নিউক্লিওপ্লাজম সম্পর্কেও এখন লিখতে পারবে। তো এরপরে আমরা আমাদের আরো দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ ক্রোমাটিন তন্তু। আমরা এই দুইটার একটু ডিটেলস এখন পড়বো। তো এখন আমরা পড়বো কি, নিউক্লিওলাস। এই যে নিউক্লিয়াসের ভিতরে যে, এই যে নিউক্লিয়াসের ভিতরে যে স্বচ্ছ দানাদার অংশ, এটাকে বলা হয় আমাদের কি, নিউক্লিওলাস। তো আমরা এখন এই নিউক্লিওলাসটা একটু পড়বো, তারপরে আমরা পড়বো এই যে সুতার মতো যে অংশ ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু নিয়ে। আসো, দেখো তাহলে কোনটা পড়বো আমরা এখন? 3 নম্বর আমরা পড়বো হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। নিউক্লিওলাস কোনটা দেখো,
নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গাঢ় গোলাকার বস্তুটিকে নিউক্লিওলাস বলে। সংজ্ঞা: নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে গাঢ় গোলাকার বস্তুটিকে নিউক্লিওলাস বলে। নিউক্লিওলাস বলে। নিউক্লিয়াসের ভিতরে গাঢ় গোলাকার বস্তুটিকে কি বলা হয়? নিউক্লিওলাস বলা হয়। এটি মূলত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। এটি খুবই ভালোভাবে মনে রাখবে। নিউক্লিওলাস কি দিয়ে তৈরি? এটি মূলত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। এটি মূলত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। এটি মূলত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে? কাজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পয়েন্ট, এই যে কাজ, নিউক্লিওলাসের কাজ হলো রাইবোজোম তৈরি করা। কি করা? রাইবোজোম তৈরি। রাইবোজোম তৈরি করা। ঠিক আছে? তাহলে এই দুইটা পয়েন্ট তোমরা খুবই মনোযোগ দিয়ে মনে রাখবে। মনে রাখবে যে আমাদের নিউক্লিওলাস কি? নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের ভিতরে, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের ভিতরে যে গাঢ় গোলাকার যে বস্তু তাকে আমরা বলতেছি নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কি দিয়ে গঠিত? এই নিউক্লিওলাস মূলত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। নিউক্লিওলাসটা মূলত আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। আর এই নিউক্লিওলাসের প্রধান কাজ হলো রাইবোজোম তৈরি করা। কি করা? রাইবোজোম তৈরি করা। মনে রাখবা। তাহলে নিউক্লিওলাসে থাকে মূলত আরএনএ ও প্রোটিন। তাহলে নিউক্লিওলাস তৈরি হয়েছে আরএনএ এবং প্রোটিন দিয়ে। আর নিউক্লিওলাস কি তৈরি করে? নিউক্লিওলাস তৈরি করে রাইবোজোম। রাইবোজোমকে কিন্তু আমাদের প্রোটিন তৈরির কারখানা বলা হয়। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার ধাপে যাব। 4 নাম্বার, ওইটি খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বারে কি আমাদের দেখো, নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু। এই যে এখান থেকে আমাদের যে সুতার মতো অংশ বের হয়েছিল, এটাকে আমরা বলছিলাম কি? ক্রোমাটিন তন্তু। তো আমরা এইটা এখন পড়ব। দেখো, এখন তাহলে আমরা দেখবো আমাদের নিউক্লিয়াসের যে 4 নাম্বার উপাদানটি ছিল ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তু নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা এখন দেখবো কি? ক্রোমাটিন তন্তু। তো এই ক্রোমাটিন তন্তুকে আমরা আরো দুইটা নামে ডাকছিলাম। আমরা কি বলছিলাম? যে ক্রোমাটিন তন্তুকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে? তাহলে আমরা জানি যে এটার 3টা নামে ডাকা যায়। একটি হলো নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। তো এই যে আমরা যে ক্রোমাটিন তন্তু দেখতেছি, এটি মূলত ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। আমরা নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তু দেখতেছি, আমরা দেখলাম একটু আগেই যে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরে এটা হলো নিউক্লিওলাস, আর নিউক্লিওলাস থেকে এইরকম এই যে জালের মতো পেঁচানো যে অংশ, এটাকে আমরা বলতেছিলাম কি? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম।
কুলাম। এই ক্রোমাটিন তন্তুটা মূলত তৈরি হয় ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে। দেখো এই যে এটা হচ্ছে আমাদের ডিএনএ, এই যে আমাদের ডিএনএ, এই ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন, এখানে প্রোটিন হিসেবে মূলত হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, এই তাহলে এটি হচ্ছে আমাদের ডিএনএ। এই ডিএনএ এর সঙ্গে আমাদের যুক্ত হয় কি হিস্টোন প্রোটিন, ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে আমাদের এই যে ক্রোমাটিন তন্তু তৈরি করে। ঠিক আছে, তাহলে মনে থাকবে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডিএনএ। আমরা যখন জীবের বিবর্তন ও বংশগতি ওই অধ্যায়টি পড়বো, এটা মেবি তোমাদের দ্বাদশ অধ্যায়, মেবি ওই অধ্যায়ে আমরা ডিএনএ আরো ভালোভাবে পড়বো। তবে আপাতত মনে রাখো যে এইটা হচ্ছে আমাদের কি ডিএনএ, এটা হচ্ছে আমাদের ডিএনএ। এই ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন মিলিত হয়ে আমাদের ক্রোমাটিন তন্তু গঠন করে বা নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। ক্লিয়ার? তাহলে কি বললাম যে ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে, ডিএনএ এর সঙ্গে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে আমাদের গঠন করে ক্রোমাটিন তন্তু। এটাই ফার্স্টে তুমি মনে রাখো, যে ক্রোমাটিন তন্তু গঠিত হয় কি নিয়ে? ক্রোমাটিন তন্তু মূলত গঠিত হয়েছে ডিএনএ প্লাস প্রোটিন নিয়ে, PROTEIN, প্রোটিন। তাহলে ক্রোমাটিন তন্তু গঠিত হয় মূলত কি নিয়ে? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে। এটা আমরা শুরুতে একদম সুন্দরভাবে মাথায় রাখবো যে আমাদের যে ক্রোমাটিন তন্তু, সেই ক্রোমাটিন তন্তুটা গঠিত হয় ডিএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে। আচ্ছা, যদি সংজ্ঞা হিসেবে তুমি চিন্তা করো তাহলে তুমি কিভাবে বলতে পারো? ঠিক আছে, তাহলে একটি কোষ যখন বিশ্রামরত অবস্থায় থাকে, অর্থাৎ কোষ বিভাজন হচ্ছে না, অবিভাজনরত অবস্থায় আছে বা বিশ্রামরত অবস্থায় আছে, ঠিক সেই সময় সুতার মতো কুণ্ডলী পাকানো যে জালিকা, তাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। এই যে আমরা এখানে খেয়াল করলাম যে এই যে সুতার মতো কুণ্ডলী পাকানো যে জালিকা, যে জালের মতো অংশ, তাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। এখন খেয়াল করো, যখন কোষ বিভাজন শুরু হয় তখন আমাদের নিউক্লিয়াসেরও বিভাজন হয়, আর যখন কোষ বিভাজন শুরু হয় সেই সময়ে এই ক্রোমাটিন তন্তু পানি ত্যাগ করে এবং আরো পেঁচাইতে থাকে, পেঁচাইতে তারা ক্রোমোজোম গঠন করে। কি বললাম? দেখো এটা আমাদের ক্রোমাটিন তন্তু। এরা যখন কোষ বিভাজন শুরু হয় তখন এরা পেঁচাইতে থাকে এবং পেঁচাইতে তারা মোটা এবং খাটো হতে শুরু করে। তারা কি হয়? মোটা এবং খাটো হতে শুরু হয়, হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে তারা এইরকম একটা স্ট্রাকচার পায়। এই যে আমরা বললাম না যে ক্রোমাটিন তন্তুতে থাকে ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এই যে এখানে আছে ডিএনএ এবং এই যে চারপাশ দিয়ে আছে আমাদের কি হিস্টোন প্রোটিন। বুঝছো? তো এইটাকে আমরা বলতেছি ক্রোমোজোম। এটাকে আমরা কি বলতেছি? ক্রোমোজোম। অনেকে কিন্তু এটাকে ক্রোমোসোমও বলবো। তো ক্রোমোসোম আর ক্রোমোজোম একই কথা, ঠিক আছে? তো এই যে কি বললাম দেখো,
যখন একটা কোষ বিশ্রামরত অবস্থায় থাকে, অর্থাৎ কোষ বিভাজিত হচ্ছে না, সেই সময়ে আমরা যে জালের মতো অংশটা দেখতেছি, কুণ্ডলি পাকানো জালের মতো যে অংশটা দেখতেছি তাকে আমরা বলতেছি কি? ক্রোমাটিন তন্তু। আর যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই ক্রোমাটিন তন্তু পেঁচাইতে পেঁচাইতে খাটো এবং মোটা হওয়া শুরু হয়। ক্রোমাটিন তন্তু পেঁচাইতে পেঁচাইতে কি হয়? খাটো এবং মোটা হয়। তারপর সে এইরকম একটা স্ট্রাকচার লাভ করে, এটাকে আমরা বলতেছি কি? ক্রোমোজোম। তো ক্রোমাটিন তন্তুই পেঁচাইতে পেঁচাইতে খাটো এবং মোটা হয়ে আমাদের ক্রোমোজোম হয়। বুঝছো? তাহলে ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। যে ক্রোমাটিন তন্তু আমরা পাবো কোন সময়? ক্রোমাটিন তন্তু আমরা পাবো যখন একটা কোষ বিশ্রামরত অবস্থায় থাকে সেই সময়। আর যখন কোষের বিভাজন শুরু হয় সেই সময়ে আমরা কোনটা পাবো? আমরা পাবো ক্রোমোজোম। কিভাবে ক্রোমোজোম হইলো? ক্রোমাটিন তন্তুগুলা পেঁচাইতে পেঁচাইতে খাটো এবং মোটা হয়, হইতে হইতে তারা কি গঠন করে? ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা একটু লিখে দেই যে কোষ বিভাজনরত অবস্থায় ক্রোমাটিন তন্তুগুলো পেঁচিয়ে পেঁচিয়ে খাটো ও মোটা হয়, তখন তাকে ক্রোমোজোম বলে। এই যে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হওয়ার সময় এই ক্রোমাটিন তন্তু কিন্তু পানি ছেড়ে দেয়, পানি বিয়োজন করে। বুঝছো? পানি ছেড়ে দেয়, এই জন্য এই ক্রোমোজোম ফাঁকা থাকে। আর ওই ফাঁকা জায়গায় চাইলে ক্রোমোজোম রঙিন পদার্থ ধারণ করতে পারে, রঙিন পদার্থ ধারণ করতে পারে। এই জন্য দেখো ক্রোম মানে কি? রঙিন। ক্রোম মানে রঙিন, এই জন্য ক্রোমোজোম কি হয়? রঙিন হয়। এই জন্য ক্রোমোজোমের নামে আমরা বলেই দিছি যে ক্রোমোজোম। বুঝতে পারছো? তো ক্রোমাটিন তন্তু যখন পেঁচিয়ে খাটো এবং মোটা হয় সেই সময় ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে আসে, আর ওই জায়গাটাতে পরবর্তীতে রঙিন পদার্থ প্রবেশ করতে পারে। আর এই জন্য ক্রোমোজোমকে বলা হচ্ছে কি? ক্রোমোজোমকে বলা হচ্ছে রঙিন বা রঞ্জক পদার্থ ধারণকারী, এই জন্য ক্রোমোজোম। ক্রোমো মানে রঙিন। আচ্ছা, তারপর খেয়াল করো, তাহলে ওই চিত্রটা আমি এখানে একটু আবারও সুন্দর করে উঠায় রাখি দেই। দেখো, খেয়াল করো, এই যে ক্রোমোজোমের এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। বুঝছো? এই সেন্ট্রোমিয়ারের নিচে এটা একটা বাহু, উপরে এটাও একটা বাহু, তাহলে এই যেগুলোকে বলা হয় বাহু। সেন্ট্রোমিয়ার, এগুলোকে বলা হয় কি? বাহু। আর এর ভিতরে থাকে আমাদের ডিএনএ। ভিতরে থাকে কি? ডিএনএ। আর কি থাকে? আর থাকে এই যে প্রোটিন। আর থাকে কি? প্রোটিন, মূলত কি? হিস্টোন প্রোটিন। এই ব্যাপারটা দিয়ে আমি বুঝাইলাম, ঠিক আছে? তাহলে এগুলো কি? প্রোটিন। তাহলে খেয়াল করো, এইটা কি? এইটা হচ্ছে আমাদের ডিএনএ। আর এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের প্রোটিন। এগুলো হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তারপরে দেখো আর কিছু কথা একটু খেয়াল করো ক্রোমোজোম নিয়ে। একটা নির্দিষ্ট প্রজাতির জীবে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। যেমন আমাদের মানুষের দেহে যে কোষ আছে সেই কোষের মধ্যে ক্রোমোজোম থাকে 46টি বা 23 জোড়া।
বুঝতে পারছো? তো প্রজাতি ভেদে একটা মানুষের প্রজাতি ভেদে বিভিন্ন জীবে বিভিন্ন সংখ্যক ক্রোমোজোম থাকে। তো দেখা যায় কোনো কোনো জীবের একটি কোষে 3টি ক্রোমোজোম থাকতে পারে, কোনো কোনো জীবের একটি কোষে 10টি ক্রোমোজোম থাকতে পারে, কোনো কোনো জীবের একটি কোষে 15-20টি, এরকম যে কোনো একটা র্যান্ডম নাম্বার সংখ্যক ক্রোমোজোম থাকতে পারে। কিন্তু মানুষের যদি তুমি কোষের কথা চিন্তা করো, মানুষের একটি কোষে কয়টি ক্রোমোজোম থাকে? তাহলে মানুষের একটি কোষে 46টি ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখন কি দেখবো, এই যে আমরা যে ক্রোমোজোম দেখলাম, এই ক্রোমোজোমটা যদি সেন্ট্রোমিয়ারকে বাদ দিয়ে লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, তখন আবার তাদেরকে আমরা বলি ক্রোমাটিড। খেয়াল করো আমরা কি দেখলাম এতক্ষণ ধরে, একটু ভালো করে খেয়াল করো। এই যেটা হলো ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু থেকে কি তৈরি হলো আমাদের? এইটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে আমাদের ডিএনএ, আর কি থাকে? হিস্টোন প্রোটিন। এটা কি? সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারকে বাদ দিয়ে যদি আমাদের বাহুগুলা লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এই যে খেয়াল করো, সেন্ট্রোমিয়ার ভাঙেনি, বিভক্ত হয়নি। তো সেন্ট্রোমিয়ারকে বাদ দিয়ে আমাদের ক্রোমোজোমের যে বাহুগুলো রয়েছিল, সেই বাহুগুলো লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তখন এর নাম হবে ক্রোমাটিড। ঠিক আছে? পরবর্তীতে কিন্তু তুমি কনফিউজড হবে না। এটা কি তাহলে? এটা হলো আমাদের ক্রোমোজোম। আর এই যে এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু। ক্লিয়ার? তাহলে আমি 3 নাম্বার পয়েন্টটা একটু লিখে দেই, যে কি বললাম, ক্রোমোজোমগুলো যদি সেন্ট্রোমিয়ার ব্যতি রেখেই লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়, তখন তাদের ক্রোমাটিড বলে। ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটা আমি আরেকবার শুরু থেকে শেষবারের মতো রিকল করে দিচ্ছি। দেখো আমরা কি জানলাম, যে যখন একটা কোষ বিভাজন হয় না, বিশ্রামরত অবস্থায় থাকে, ঠিক সেই সময়ে আমরা নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো কুণ্ডলি পাকানো জালের মতো যে অংশ দেখি, তাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। এখন যখন কোষ বিভাজন শুরু হয়, তখন এই ক্রোমাটিন তন্তু পানি বিয়োজন করে, পানি ত্যাগ করে, আর পেঁচাইতে থাকে। তো যখন পেঁচাইতে থাকে, তখন তারা মোটা এবং খাটো হওয়া শুরু করে। তার একটা পর্যায়ে তারা দেখতে এই রকম হয়ে যায়। আর এই জিনিসটাকে আমরা বলতেছি কি? ক্রোমোজোম। আর এর নাম ক্রোমোজোম হওয়ার পিছনে কারণ হলো, এই যে এ রঙিন পদার্থ ধারণ করতে পারে, এই জন্য এর নাম কি? ক্রোমোজোম। ক্রোমো শব্দের অর্থ রঙিন। তারপরে খেয়াল করো, এই ক্রোমোজোম গুলো যদি সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বি 2 ভাগে ভাগ হয়ে যায়, ক্রোমোজোম গুলা যদি সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে লম্বালম্বি 2 ভাগে ভাগ হয়ে যায়, তখন আমরা তাদেরকে বলি ক্রোমাটিড। তাহলে এটা একটা কি? ক্রোমাটিড। ক্লিয়ার? বাস, এতটুকু কনসেপ্ট তুমি ক্লিয়ার থাকো। এখন খেয়াল করো, এই যে আমি তোমাকে একটু আগে বললাম যে প্রজাতি ভেদে আমাদের ক্রোমোজোম সংখ্যা একটি কোষে ডিফারেন্স হয়।
কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের ভিতরে কতটি ক্রোমোজোম থাকবে সেটা বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে সংখ্যাটা বিভিন্ন রকম হয়। যেমন মানুষের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 23 জোড়া বা 46টি। তো এই যে যেই ক্রোমোজোম গুলা আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকবে সেই ক্রোমোজোম গুলা আসলে কিভাবে সাজানো আছে, কিভাবে সাজানো থাকবে, তারা কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাজানো থাকবে নিউক্লিয়াসের ভিতরে, নাকি ডাবল ডাবল ভাবে সাজানো থাকবে, নাকি ট্রিপল ট্রিপল ভাবে সাজানো থাকবে, এই বিষয়ের উপর ভিত্তি করে বায়োলজিতে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়। যেমন হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। তো আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব যে হ্যাপ্লয়েড মানে আসলে কি, ডিপ্লয়েড মানে আসলে কি, বুঝছো? বা হ্যাপ্লয়েড সেল মানে আসলে কি, ডিপ্লয়েড সেল মানে আসলে কি। তো খেয়াল করো, শব্দ দুইটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড। তো আমরা এই দুইটা শব্দ একটু বোঝার চেষ্টা করি। হ্যাপ্লয়েড ইংলিশে কি, HAPLOID, হ্যাপ্লয়েড। আর একটা শব্দ হচ্ছে আমাদের ডিপ্লয়েড। আমরা আগে হ্যাপ্লয়েড নিয়ে আলোচনা করি। খেয়াল করো, এই যে এখানে যে তুমি হ্যাপ্লয়েডের শেষে যে প্লয়েড শব্দটা পাচ্ছ, প্লয়েড, এই যে প্লয়েড, প্লয়েড মানেই হলো যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসে ক্রোমোজোম গুলো কিভাবে সাজানো থাকবে বা কিভাবে সাজানো আছে। প্লয়েড মানে হলো কোষের ভিতরে নিউক্লিয়াস গুলো কিভাবে সাজানো আছে। এখন অ্যানসারটা আবার শুরুতে বলা থাকে, দেখো শুরুতে আমাদের কি আছে, হ্যাপ্লো। তুমি মনে রাখবা যে হ্যাপ্লো শব্দের অর্থ হলো হ্যাপ্লো বা মনো, গ্রিক শব্দ। এই দুইটা শব্দের মানে হলো এক। কি বললাম, এক। অর্থাৎ হ্যাপ্লয়েড যে সকল সেল রয়েছে, হ্যাপ্লয়েড যে সকল কোষ রয়েছে, তো ধরো আমার এইটা একটা হ্যাপ্লয়েড কোষ, মনে করো আমি এখানে একটা কোষ আঁকতেছি, মনে করো এটা আমার একটা হ্যাপ্লয়েড কোষ। তো কোষের ভিতরে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে নিশ্চয়ই। তো এই যে আমাদের কোষের ভিতরে এটা কি, নিউক্লিয়াস। কোষের ভিতরে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের ভিতরে থাকবে কি, ক্রোমোজোম। এখন ক্রোমোজোম গুলা যদি সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে, দেখো প্রত্যেকটা ক্রোমোজোম কিভাবে থাকবে, সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকবে। এই যে সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাজানো আছে, দেখো এক মানে সিঙ্গেল, এক মানে কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকবে। তাহলে যদি কোষের ভিতরে ক্রোমোজোম গুলো এরকম সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে, তাহলে এই কোষটাকে আমরা বলবো হ্যাপ্লয়েড। কারণ প্লয়েড মানে কোষের ভিতরে ক্রোমোজোম কিভাবে সাজানো আছে, আর হ্যাপ্লো মানে এক। তাহলে নামের মধ্যেই কিন্তু অর্থটা লুকায়িত আছে যে ও হ্যাপ্লয়েড মানে তাহলে কি, যে কোষের ভিতরে যে আমাদের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলো রয়েছে তারা সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় থাকবে। এখন তাহলে তুমি চিন্তা করো তো ডিপ্লয়েড মানে কি হবে, ডিপ্লয়েড মানে কি হবে। আচ্ছা, গ্রিক শব্দ ডাই, এই যে ডাই, ডাই, ডাই মানে কি, দুই। আমরা জানি মনো বা হ্যাপ্লো মানে এক, ডাই মানে দুই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোষের ভিতরে যে নিউক্লিয়াস, কোষের ভিতরে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম গুলো থাকবে তারা ডাবল ডাবল আকারে থাকবে, তাই না? তারা দুইজন দুইজন মিলে একসাথে থাকবে, দুইজন দুইজন মিলে একসাথে থাকবে, দুইজন দুইজন মিলে একসাথে থাকবে। বুঝাইতে পারলাম? তাহলে হ্যাপ্লয়েড মানে কি, যে কোষের ভিতরে যে ক্রোমোজোম গুলো রয়েছে তারা সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় থাকবে, সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাজানো থাকবে। আর ডিপ্লয়েড মানে কি, কোষের ভিতরে যে নিউক্লিয়াস গুলো রয়েছে তারা ডাবল ডাবল আকারে সাজানো থাকবে, তারা দুইজন দুইজন করে সাজানো থাকবে। তাহলে তোমাকে যদি এখন আমি বলি ট্রিপ্লয়েড, তাহলে ট্রাই, ট্রাই মানে কি, তিন। অর্থাৎ কোষের ভিতরে
যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলো তিনজন তিনজন করে সাজানো থাকবে। এভাবে টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড সমস্ত কিছু আমরা পারবো। টেট্রা মানে তাহলে চারজন চারজন করে সাজানো থাকবে, পেন্টা মানে কি পাঁচজন পাঁচজন করে সাজানো থাকবে। বুঝতে পারছো? তো আমরা যে দুইটা শব্দ কঠিন লাগে আমাদের কাছে একটু, একটা হলো কি হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। এই দুইটা শব্দ কিন্তু আমরা বুঝে ফেললাম যে হ্যাপ্লো মানে এক, অর্থাৎ একটা একটা করে সাজানো থাকবে, আর ডিপ্লয়েডের ডাই মানে দুই, অর্থাৎ দুইজন দুইজন করে সাজানো থাকবে, দুইটা দুইটা করে ক্রোমোজোম সাজানো থাকবে। এখন খেয়াল করো এই একটা একটা করে কয়টি ক্রোমোজোম থাকবে সেইটা নির্ভর করবে কিসের উপরে? সেইটা নির্ভর করবে প্রজাতির উপরে। প্রজাতি ভেদে কয়টি হবে সেটি নির্ভর করবে। তো এই জন্য আমরা এখানে আমরা কি বলি যে এন, এইভাবে সিঙ্গেল সিঙ্গেল ভাবে সাজানো থাকবে এন সংখ্যক। বুঝছো? এই জন্য দেখবা হ্যাপ্লয়েড কে লেখা হয় কি এন দ্বারা, হ্যাপ্লয়েড কে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। যে যদি এন এর মান যদি 10 হয় তাহলে এখানে 10টা ক্রোমোজোম থাকবে, কিন্তু 10 জনই সিঙ্গেল 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 ভাবে থাকবে। এখন এখানে দেখো, এখানে তো জোড়া, এখানে কি জোড়া, এই জন্য আর এন না লিখে, জোড়া মানে 2 না, এই জন্য লেখা হয় কি 2n। বুঝতে পারছো কিনা দেখো, খেয়াল করো। তাহলে ডিপ্লয়েড কে আমরা কি বলবো? ডিপ্লয়েড কে আমরা বলবো 2n। তাহলে হ্যাপ্লয়েড হলো আমাদের n, আর ডিপ্লয়েড যেহেতু জোড়া জোড়া অবস্থায় থাকে এই জন্য 2n, অর্থাৎ আমরা বলবো কি 23 জোড়া। তাহলে 23 জোড়া মানে কতটি? 46টি। বুঝছো? তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে এই জন্য n, আর এখানে ডাবল ডাবল ভাবে থাকে এই জন্য 2n। তাহলে হ্যাপ্লয়েড কে আমরা প্রকাশ করি কি দ্বারা? n দ্বারা। আর ডিপ্লয়েড কে আমরা প্রকাশ করি কি দ্বারা? 2n দ্বারা। এখন আমরা একটা উদাহরণ খেয়াল করি, আমরা জানি যে বাবার কাছ থেকে আসে শুক্রাণু, আর মায়ের কাছ থেকে আসে কি? মায়ের কাছ থেকে আসে তো না, মায়ের কাছেই থাকে ডিম্বাণু। তো এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এরা দুইজন মিলিত হয়ে গঠন করে কি? জাইগোট। কি গঠন করে? জাইগোট। এই শুক্রাণুতে একটা ক্রোমোজোম থাকে, এই জন্য শুক্রাণুকে বলা হয় এন। ডিম্বাণুতে আবার একটা ক্রোমোজোম থাকে, এই জন্য ডিম্বাণুকেও বলা হয় এন। আর এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে যেহেতু জাইগোট, তাই এখানে আমাদের ক্রোমোজোম থাকে 2টি, এই জন্য জাইগোটকে বলা হয় 2n। অর্থাৎ শুক্রাণু হলো আমাদের হ্যাপ্লয়েড সেল, ডিম্বাণু হলো আমাদের হ্যাপ্লয়েড সেল, কিন্তু জাইগোট হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেল। ঠিক আছে? তাহলে আশা করি উদাহরণটা মনে থাকবে। শুক্রাণু আমাদের কি? হ্যাপ্লয়েড সেল, ডিম্বাণু হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড সেল, কিন্তু জাইগোট হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেল। এই জন্য শুক্রাণুকে লেখা হয় n, ডিম্বাণুকেও লেখা হয় n দ্বারা, কিন্তু জাইগোটটা হবে আমাদের কি? 2n। এখন পরবর্তীতে এই জাইগোট বিভাজিত হতে হতে সম্পূর্ণ একটা মানুষ তৈরি হয়। তাহলে মানুষও আসলে কি হবে? মানুষও হচ্ছে আমাদের 2n। এই জন্য আমরা বলি যে মানুষের যে কোষ সেটা কি? সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর মানুষের কোষের ক্রোমোজোম সংখ্যা কতটি? 46টি। কিন্তু তারা কি সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে? না, তারা কি অবস্থায় থাকে? তারা জোড়ায় জোড়ায় থাকে। কয় জোড়া? তাহলে হচ্ছে 23 জোড়া। তাহলে মানুষের কোষের ক্রোমোজোম সংখ্যা কতটি? 23 জোড়া বা 46টি। ঠিক আছে? তাহলে আমি আশা করি নিউক্লিয়াসের সম্পর্কে আমাদের যে সকল বিষয় আশয়গুলো ছিল জড়িত, সেই সকল বিষয় আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। তাহলে এখন আমরা কিন্তু আমাদের যে টার্গেট ছিল যে আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমাদের কোষ যে 2 প্রকার ছিল, একটি ছিল আমাদের আদি কোষ এবং একটি ছিল আমাদের প্রকৃত কোষ, ফাইনালি আমরা এখন ওই জায়গাতে প্রবেশ করব।